হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে চা না কফি, দুটি আমাদের প্রিয়, বাট চা না কফি এই দুটির মধ্যে কোনটা শ্রেয়, কোনটি আপনি পছন্দ করবেন এবং স্বাস্থ্যের জন্য গুণাগুণ কোনটার বেশি, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ডেমোক্রেট শিবিরে বাড়ছে বিভক্তি, ডিএসএ এজেন্ডায় সমর্থন করবেন না হাকিম জেফরি, যিনি কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টি লিডার। তিনি বলছেন যে ডিএসএ যে তাদের যে এজেন্ডাকে তিনি সাপোর্ট করবেন না, এবং মেডিকেয়ার ফর অল এটা থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। রিপাবলিকানদের আংশিক ব্যর্থতায় যুক্তরাষ্ট্রে উত্থান ঘটেছে সমাজতন্ত্রের। জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই বিষয়টি বলেছেন। এই বিষয়টি আজকে আলোচনা করব। ইরান যুদ্ধে দীর্ঘদিন সাগরে থাকা যুক্তরাষ্ট্রের রণতরীতে সেনাদের মানসিক চাপ চরমে, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্ত, এই বিষয়টি জানব। এবং হামাসের সাথে ট্রাম্প জামাতা জেরেড কুশনারের বৈঠক, এই একটি বিষয় আজকে অনেকের কাছে আগ্রহজনক, যে যেখানে হামাস একটি সন্ত্রাসী সংগঠন, সেখানে ট্রাম্পের জামাতা জেরেড কুশনার, যিনি তার আপনার এনবয় অ্যাজ ওয়েল, তার দূত, তিনি কীভাবে তাদের সাথে বৈঠক করছেন। এবং সর্বশেষ যে বিষয়টি আজকে হয়তো আমাদের শ্রদ্ধেয় নাজমুল ভাই বলতে পারবেন, যে 15 আগস্ট নিয়ে জ্যাকসন হাইটসে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। এই যে আমাদের মধ্যে এই যে রাজনৈতিক বিভেদ বিভক্তি এবং মারামারির যে কালচার, এই কালচারের যে কোনো চেঞ্জ হচ্ছে না, এই বিষয়টি আজকে দেখি উনি কী বলেন আমরা আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর নকিবুর রহমান এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের নিউজ আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। অন্যদিকে ফেসবুকে যারা দেখছেন, আশা করি অনুষ্ঠানটি সবাই শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা প্যানেলিস্ট। আজকে রবিবার, আগস্ট মাসের 16 তারিখ। আমি খুব দুঃখিত, আমার কারণে আজকে অনুষ্ঠানটি একটু দেরিতে শুরু হয়েছে। আমি লং আইল্যান্ডে একটি পিকনিক গিয়েছিলাম, ফেরার পথে প্রচন্ড ট্রাফিকে পড়ে গিয়েছিলাম। তো নির্দিষ্ট সময়ের প্রায় 8-10 মিনিট পরে আমি পৌঁছেছি, সেই জন্য আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেল আপনাদের। যাই হোক, যেহেতু আমাকে দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে হবে, আমি যদি একটু লেট করি তাহের জন্য একটু সমস্যা হয়ে যায়, টাইম টেবিলেশনের জন্য সমস্যা হয়ে যায়। বাট আপনার চেষ্টা করেছি। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তাহের একটু আগে বলেছিল যে বিএনপি আওয়ামী লীগের ধাওয়া, আমার মনে হয় ধাওয়াটা ব্রুকলিনে হয়েছে, জ্যাকসন হাইটে না, ব্রুকলিনে গতকাল। যাই হোক, ব্রুকলিনে সেটি এবং এটি বেশ ব্রুকলিনে হয়েছে, যে যাই হোক। তবে আমি শুরু করি খবরের অন্যান্য অংশ দিয়ে, সেটি পরে হয়তো আলোচনা করা যাবে। এবং ইব্রাহিম চৌধুরীর জন্য আজকে একটা বিশেষ খবর আছে। ইব্রাহিম চৌধুরীর অত্যন্ত প্রিয় প্রেসিডেন্ট, ওনার বিবেচনায় মহামানব প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বিশেষ খবর আছে আজকে, এবং সেই খবরটা কিন্তু অ্যাসোসিয়েটেড প্রেস দিয়েছে। যাই হোক, আমি সেটি পরে আসবো। সেটি হচ্ছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের প্রতি হতাশা, পারস্য উপসাগরীয় অঞ্চল যেটি এতদিন আমেরিকার অত্যন্ত বিশ্বাসের জায়গা ছিল, আমেরিকানদের প্রচন্ড বিশ্বাস করত পারস্য উপসাগরীয় দেশগুলোর শাসকরা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা, রাজারা, বাদশারা, কিন্তু তাদের সেই বিশ্বাসে ফাটল ধরতে শুরু করেছে। তেমনই একটি খবর আজকে বেরিয়েছে উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে। এবং সেটি হচ্ছে যে আরব ও পশ্চিমা কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্রের মিত্ররা ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ছে। সব মিত্ররা যদিও, সেই উপসাগরীয় অঞ্চলের মিত্ররা মূলত, এবং ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ছেন যে ইরানের সাথে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক যে তৎপরতা, সেটি পরিচালনায় প্রেসিডেন্ট ট্রাম্প সক্ষম নন। প্রেসিডেন্ট ট্রাম্পের সেদিক থেকে তিনি সক্ষম হচ্ছেন না। নানাভাবে হুমকি ধামকি, যুদ্ধ, মাঝে মধ্যে প্রশংসা, মাঝে মধ্যে সবকিছু মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যা করছেন তাতে তিনি কোনোভাবেই ইরানের সাথে একটি শান্তি চুক্তি সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন না, এমন একটি ধারণা জন্মেছে উপসাগরীয় মিত্রদের মধ্যে। এবং সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন এবং আলোচনার অংশ অগ্রগতির কথা বলে আবার তা প্রত্যাহার করে নিয়েছেন।
ইরানও তাদের মিত্র গোষ্ঠীগুলির পক্ষ থেকে অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি দীর্ঘদিনের উত্তেজনার জেরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের সরকারগুলো এখন যুক্তরাষ্ট্র প্রশাসনের উপর ক্ষোভের বিষয়ে একমত হয়েছে বলে তিনজন কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের একজন সাবেক কূটনীতিক দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন। তারই ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট এক বিস্তারিত রিপোর্ট করেছে এই বিষয়ে, এবং তাদের ভূখণ্ডে অর্থাৎ মধ্যপ্রাচ্য দেশগুলোর ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিশাল সব সামরিক ঘাঁটি রাখার উপযোগিতা নিয়েও কেউ কেউ এখন প্রশ্ন তুলতে শুরু করেছে। তাহলে এগুলো লিখে লাভ কি? লাভ তো তাদের কিছুই তেমন হচ্ছে না। এবং ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধে তারাই বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, যদিও যুক্তরাষ্ট্রের সামরিক রসদ অনেক নষ্ট হয়েছে, কিন্তু আক্রান্ত হয়েছে সেই দেশগুলো, বিশেষ করে কুয়েত এবং কাতার এবং ইউনাইটেড আরব এমিরেট। এই তিনটি দেশ ইরানের প্রচন্ড বিমান হামলার এবং ড্রোন হামলার এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বলেছেন সংবাদ সংস্থাকে যে ট্রাম্পই এই সংঘাতের সূত্রপাত করেছেন। তার এবং তার মাসুল গুনছি আমরা, অর্থাৎ ট্রাম্প যেটি সূত্রপাত করেছেন তার মাসুল গুনছে উপসাগরীয় দেশগুলো। এবং এই প্রতিবাদের অন্যান্য সূত্রের মতোই স্পর্শকাতর বিষয়টি নিয়ে আলোচনার সময় তিনিও নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক নাম প্রকাশ করতে চাননি সংবাদ মাধ্যমের কাছে। ওই কর্মকর্তা আরো জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েল কর্তৃক ইরানে হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের ক্ষোভ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তা বিষয়ে ঘনিষ্ঠ অংশীদার ও প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে উপসাগরীয় দেশগুলো এখনো ওয়াশিংটনের উপরই নির্ভরশীল, যদিও এছাড়া কাতার ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের বড় বড় সামরিক ঘাঁটিও রয়েছে। তবে এই হতাশার কারণে কোনো কোনো দেশ এখন নতুন কোনো ব্যবস্থার কথাও বিবেচনা করতে শুরু করেছে, এবং এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি অত্যন্ত উদ্বেগজনক খবর, উদ্বেগজনক বিষয় যদি তাদের জন্য, যে সেই সমস্ত দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এতদিন ছিল সেই ব্যাপারে তারা নতুন করে চিন্তা ভাবনা শুরু করছে। যে মুদ্রা কথা হচ্ছে যে এই সমস্ত ঘাঁটি আমাদের দেশে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে রেখে লাভটা কি হচ্ছে, সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ইরান আক্রমণের পর। এদিকে দ্য টাইমস অফ ইসরায়েল আজকে খবর চলছে, ইসরায়েলের পত্রিকা টাইমস অফ ইসরায়েল আজকে খবর চলেছে যুদ্ধবিরতি আলোচনায় ইরানের প্রতিনিধিদের সমর্থন দেওয়ার কথা যুক্তরাষ্ট্রকে গোপনে জানিয়েছে ইরানের IRGC, অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ড। তারা ইসরায়েলের সংবাদপত্রের সূত্র অনুযায়ী তারা তাদের কূটনৈতিক আলোচনায় ইরানকে অগ্রসর চালিয়ে যেতে সমর্থন দিচ্ছে IRGC, সেটি তারা যুক্তরাষ্ট্রকে গোপনে জানিয়েছে। তবে গোপনে কেন জানালো এটার বিষয়টা অবশ্য দি টাইমস অফ ইসরায়েল বলেনি। টাইমস ইসরায়েলের প্রতিবেদনে আরো বলা হয়েছে যে তেহরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্ট স্পিকার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে সমঝোতা বৈঠকে অংশ নিচ্ছেন। এই খবরটি যুক্তরাষ্ট্রও দেয়নি, মধ্যপ্রাচ্যের কোনো দেশও দেয়নি, কাতারও দেয়নি, কিন্তু আজকে টাইমস অফ ইসরায়েল দিল এই খবরটি। তবে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ভয় ছিল যে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত IRGC এই আলোচনা ভেস্তে যেতে দিতে পারে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে তেহরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাসি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা বৈঠকে অংশ নিচ্ছেন এখন, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো তথ্য এখনো দেওয়া হয়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে শঙ্কা ছিল যে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত IRGC এই আলোচনা হয়তোবা হতে দেবে না আর, কিন্তু সেটি এখন নাই। টাইমস ইসরায়েলি বলছে যে আলোচনা চলছে। ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, কিন্তু সেটি হতে দেননি এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এমনই একটা রিপোর্ট আজকে ছেপেছে ইংল্যান্ডের পত্রিকা দি টেলিগ্রাফ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হস্তক্ষেপের কারণে ইরানের সরকার পরিবর্তনের অন্যতম উচ্চাভিলাষী প্রচেষ্টা ব্যর্থতার মুখে পড়ে। এই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল এমন এক যুদ্ধ শুরু করেছে যা এখন জটিল ও দীর্ঘস্থায়ী অচলাবস্থায় পরিণত হয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি মিডটার্ম নির্বাচনের আগে একটি বিস্ফোরক হিসেবে দেখা দিচ্ছে এই যুদ্ধ। তিনি যে কোনো মূল্যে এটি শেষ করতে চান, কিন্তু শেষ করতে তিনি পারছেন না এককভাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসের
সিচুয়েশন রুমে বসে ইরানে বড় নড়বড়ে সরকার ব্যবস্থা উৎখাতের সম্ভাব্য পথ তুলে ধরে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ শুরুর বিষয়ে রাজি করানোর চেষ্টা করেছিলেন। গত বছরের এটি টেলিগ্রাফ চেপেছে এই খবরটি। গত বছরের 19শে ফেব্রুয়ারি ট্রাম্পের বিপরীতে বসে নেতানিয়াহু যেদিন ইরানের সরকার পতনের জন্য কিছু কিছু উপাত্ত তুলে ধরেন, ওই বৈঠকে উপস্থিত এক যে সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা লন্ডনের দি টেলিগ্রাফ পত্রিকাকে বলেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে বলেছিলেন সেদিন, আমরা যদি নির্দিষ্ট কয়েকটি কাজ করতে পারি তাহলে এমন পরিস্থিতি তৈরির সুযোগ আছে যেখানে ইরানি জনগণ নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে পারবে। তা কিন্তু হয়নি। ইরান এবং ইসরায়েল যৌথভাবে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরান আক্রমণ করার পরও ইরানের সরকার ব্যবস্থা কিংবা রেজিম চেঞ্জের হয়নি, সেটি আগের রেজিমই রয়ে গিয়েছে। পরিস্থিতির বেগতিক দেখলেই, এবার আসি আমাদের ইব্রাহিম চৌধুরী, আশা করি খবরটি শুনবেন। আহ পরে পরিস্থিতি বেগতিক দেখলে বারবার দায় এড়ান ট্রাম্প, দোষ দেন, দোষ চাপান অন্যের ঘাড়ে। আর এমনই একটি রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি। আজকে সেটি বিস্তারিত রিপোর্ট এটি তারা প্রকাশ করেছে এবং বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে, সবগুলিতে আমি গেলাম না, বিশেষ কিছু উল্লেখযোগ্য অংশ আপনাদেরকে অবগত করছি। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সির ইতিহাসে অন্যতম বিখ্যাত একটি বাণী আছে, সেটি হচ্ছে দ্য বাক স্টপস হিয়ার, অর্থাৎ পূর্ণ দায়ভার নিলাম। এই কথাটি আমি একবার শুনেছিলাম প্রেসিডেন্ট কার্টারের কাছে। কার্টার যখন ইরানের যুক্তরাষ্ট্র আক্রমণ ব্যর্থ হয়েছিল, তখন সেদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি বসে বলেছিলেন যে আমি সিদ্ধান্ত দিয়েছিলাম এবং বাক স্টপস হেয়ার। যাই হোক, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের বেলায় কথাটি প্রায় খাটে না, কখনোই খাটে না। দুর্বল অর্থনীতি আর এখনো চড়া মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে ট্রাম্পের দাবি হচ্ছে পূর্বসূরি জো বাইডেন তাকে এই বোঝা দিয়ে গেছেন। অথচ ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ক্ষমতা ছেড়েছেন 18 মাসেরও বেশি সময় আগে। এছাড়া ট্রাম্প নিজেই এক সময় ক্ষমতা হাতে পেলেই অর্থনীতিতে দ্রুত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যদিও। লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের সমস্যাগ্রস্ত সংস্কার কাজের প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের জোর দাবি ছিল এটি নাশকতার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তারই নিয়োগ দেওয়া ওয়াশিংটন ডিসির প্রসিকিউটর দপ্তর জানিয়েছে যে নিম্নমানের কাজই এই ক্ষতির কারণ, কেউ নাশকতা করেনি। ইরান যুদ্ধের ফলে তেলের দাম বেড়েছে, আর এর জেরে কমেছে ট্রাম্পের জনসমর্থন। জনমত জরিপে যেটি দেখা যাচ্ছে, বিশ্ব অর্থনীতিতে তীব্র ধাক্কা লেগেছে এতে। এই প্রসঙ্গে ট্রাম্পের দাবি হচ্ছে যে এসব মূলত তার পূর্ববর্তী প্রেসিডেন্টদের ভুলের মাসুল, যারা তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকানোর প্রায় 50 বছরের সুযোগ হাতছাড়া করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি হচ্ছে সেটি। চটুল ও চটকদার স্লোগানগুলিকে সরিয়ে রাখলে দেখা যায় যে আধুনিক যুগের সব প্রেসিডেন্টই কোনো না কোনো মাত্রায় দায়ভার অন্যের কাঁধে চাপান। তারা প্রায় পূর্বসূরি কমান্ডার ইন চিফ, কংগ্রেস অথবা উভয়কেই দোষারোপ করে থাকেন। তবে ট্রাম্প এই প্রবণতাকে নতুন মাত্রায় নিয়ে গেছেন। এটি এপি রিপোর্ট, কিন্তু আবারও বলি অ্যাসোসিয়েটেড প্রেস এমনটাই লিখেছে। বাস্তবে তিনি এমন এক রাজনৈতিক কৌশল গ্রহণ করেছেন যার মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণে তিনি থাকবেন, কিন্তু পরিস্থিতি খারাপ হলে কোনো কিছুর দায় তিনি নেবেন না। ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক নিকোল স্লেনোবার বলেছেন যে প্রেসিডেন্সিয়াল নেতৃত্ব বা যে কোনো ধরনের নেতৃত্বের একটি মূল বৈশিষ্ট্য হলো দায় স্বীকার করা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যদের দিকে আঙ্গুল তোলার এই প্রবণতাটি নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে ক্রমাগত আলোচনায় চলে আসছে। ভুল স্বীকার করতে এই অনীহা অনেক সময় তাকে সমস্যাগুলোর অস্তিত্বকে অস্বীকার করার দিকে ঠেলে দেয়। এটি কঠিন লড়াইয়ে থাকা রিপাবলিকান নেতাদের এমন এক পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে মিড টার্ম নির্বাচনের আগে, যেখানে ভোটারদের উদ্বেগ নিরসনে তাদের আশ্বস্ত করার পথ দিনে দিনে কঠিন হয়ে পড়ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কেবল হাত গুটিয়ে বসে সমস্যাগুলোকে উপেক্ষা করছেন না, এর দীর্ঘদিনের জমে থাকা চ্যালেঞ্জগুলো সমাধান করতে কাজ করে যাচ্ছেন। হোয়াইট হাউসের বক্তব্য হচ্ছে এটি, অ্যাসোসিয়েটেড প্রেসের এই রিপোর্টের জবাবে। দেখো, অন্য প্রসঙ্গে আসি। এতদিন আমরা যে কুশনারের কথা শুনতাম, জানতাম, প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা
প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত আদরের কন্যা ইভাঙ্কার স্বামী কুশনার পরিচিত ছিলাম। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার জামাতা জ্যারেড কুশনার, তিনি একাধারে প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশ নীতি বিষয়ক দূত। বিশেষ করে আজকে হামাসের সাথে তার বৈঠকের কথা একটু আগে তাহের আপনারা জানিয়েছেন। ও বিলিয়ন বিলিয়ন ডলারের রিয়েল এস্টেট ব্যবসায়ী, কিন্তু ডেভেলপার। সেই কুশনার কিন্তু গত সপ্তাহে ঢাকা পড়ে গেছেন আরেক কুশনারের কাছে, এবং সেই কুশনার হচ্ছেন তার ছোট ভাই। আহ, কিন্তু চলতি সপ্তাহে 12.5 বিলিয়ন ডলারে লস অ্যাঞ্জেলেস লেকার্স বাস্কেটবল টিমটি কিনে নেওয়ার চুক্তির মাধ্যমে পাদপ্রদীপের আলোয় চলে আসলেন সেই জ্যারেড কুশনারের ছোট ভাই, আরেক কুশনার। এবং সেই কুশনারের নাম হচ্ছে জশুয়া কুশনার। এবং জশুয়া কুশনার হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিলিয়ন ডলারের কোম্পানি, সেটি হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল। প্রযুক্তি খাতের বিনিয়োগের বাইরে নিজেদের কার্যক্রম সম্প্রসারিত করছে সেই জশুয়া কুশনার, যার কথা এতদিন শুনিনি, কিন্তু বিলিয়ন ডলারের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির অন্যতম মালিক সে। কুশনারের ঘনিষ্ঠ এক ব্যক্তি, জ্যারেড কুশনারের নয়, জশুয়া কুশনারের ঘনিষ্ঠ এক ব্যক্তি বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে লস অ্যাঞ্জেলেস লেকার মতো একটি টিম, যুক্তরাষ্ট্রের খ্যাতনামা একটি বাস্কেটবল টিম কেনার ব্যাপারটিকে তিনি অনেকটা আমরা যেভাবে বাড়ি কিনি ঠিক সেরকম অবস্থায় নিয়ে গেছিলেন। 12.5 বিলিয়ন ডলারের এই লেকার্স টিম কেনার জন্য তিনি যখন প্রস্তাব দেন, সেই লেকারের বর্তমান মালিক যিনি, তিনিও বিলিয়নিয়ার, এবং তার বিরুদ্ধে অবশ্য বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত চলছে ফেডারেল সরকারের। সেই ব্যক্তি তিনি হচ্ছেন গগেনহাইম পার্টনার্স এর বিলিয়নিয়ার প্রতিষ্ঠাতা ওয়াল্টার, যিনি বর্তমানে প্রাইভেট ক্রেডিট ল্যান্ডিং বা ব্যক্তিগত ঋণদান কার্যক্রম নিয়ে ফেডারেল তদন্ত এবং তারল্য সংকটের মুখোমুখি হয়েছে। তিনি যখন এই জশুয়া কুশনারের কাছে লেকার্স বিক্রির প্রস্তাবটি পান, তখন 72 ঘন্টার মধ্যেই তিনি রাজি হয়ে গেছিলেন সেই জশুয়া কুশনারের কাছে লেকার্স বিক্রি করে দেওয়ার জন্য। মিডিয়া যোগাযোগ বিষয়ক পরামর্শ এলি জ্যাকসন অবশ্যই এই বিষয়ে বলেছেন, একজন অত্যন্ত গোপনীয়তা পছন্দকারী মানুষ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল দল লেকার্সের মালিকানা কেনাটা বেশ কৌতূহল উপর ছিল তার জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য যুগান্তকারী প্রযুক্তির ক্ষেত্রে জশুয়া কুশনারের যে বিনিয়োগ ভান্ডার রয়েছে, তার সাথে একটি বাস্কেটবল দলকে খুব একটা মানানসই মনে না হলেও বরং এটি ট্রফি বা মর্যাদাপূর্ণ সম্পন্ন হিসাবে বেশি মনে হচ্ছে, ব্যবসায়িক দিক থেকে নয়। তবে ওপেন এআই, স্ট্রাইক এবং স্পেস এক্স এর অন্যতম শেয়ার হোল্ডার এই জশুয়া কুশনারের কোম্পানিতে বড় অঙ্কের বিনিয়োগ ছাড়াও জশুয়া কুশনার জানিয়েছেন তার মূল বিনিয়োগ কৌশলে এমন সব আইকনিক ফ্রাঞ্চাইজ বা বিখ্যাত ব্র্যান্ডের উপর গুরুত্ব দেওয়া হয় যা প্রযুক্তিগত পরিবর্তনের ধাক্কা বা বিপর্যয়ের মুখেও অক্ষুণ্ণ থাকবে। তেমনি হচ্ছে একটি লস অ্যাঞ্জেলেস লেকার্স টিম, যেখানে করিম আব্দুল জাব্বার এক সময় খেলতেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে যে নিউ ইয়র্ক সিটির বায়ুর গুণমানে অর্থাৎ এয়ার কোয়ালিটিতে অপারেশন আইস প্রাইসিং, যেটি যানজট ভিত্তিক মাসুল ব্যবস্থা, কনজেশন প্রাইসিং, যেটি খুব একটা পরিবর্তন আনেনি। কিন্তু নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের একটি নতুন রিপোর্ট অনুযায়ী যানজট নিরসনে আরোপিত ফি এর কনজেশন প্রাইসিং এর ফলে বায়ুর মানের অর্থাৎ এয়ার কোয়ালিটির উপর খুব সামান্যই প্রভাব পড়েছে। সিটির বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা হয় অপরিবর্তিত রয়েছে, নয়তো সামান্য উন্নত হয়েছে। নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের একটি নতুন রিপোর্ট অনুযায়ী যানজট নিরসনে প্রবর্তিত এই বিশাল মাসুল এর ফলে বাতাসের মানের উপর খুব সামান্য প্রভাব পড়ছে, যেটি একটু আগে বললাম। সিটির বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা আগের মতোই ছিল না, সামান্য একটু কমেছে যদিও। এক বিবৃতিতে এনওয়াইসি স্বাস্থ্য কমিশনার ডক্টর আটলান্ট অলস্টার মার্টিন বলেছেন আজকে যে নিউ ইয়র্কবাসীদের এটা জানার অধিকার রয়েছে যে প্রধান নীতিগুলো তাদের শ্বাস প্রশ্বাসের বাতাসের উপর কি প্রভাব ফেলে। কনজেশন প্রাইসিং চালুর প্রথম বছরে বাতাসের মানের কি পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে এই প্রতিবেদনটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট চিত্রটিও তুলে ধরেছে নিউ ইয়র্কের এয়ার কোয়ালিটির উপরে। এই ম্যানহাটনে এই কনজেশন প্রাইসিং চালু হওয়ার পর আমরা এখন জানতে পেরেছি, তিনি বলেছেন হেলথ কমিশনার, যে কনজেশন প্রাইসিং এর কারণে নিউ ইয়র্কের সিটি জুড়ে বাতাসের মানের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি। গভর্নর ক্যাথি হোকুলের কারণে প্রাথমিক বিলম্বের পর
2025 সালের জানুয়ারিতে কনজেশন প্রাইসিং ব্যবস্থা চালু হয় ম্যানহাটনের 60 স্ট্রিট কিংবা তার থেকে দক্ষিণ অঞ্চলের দিকে। এই কর্মসূচির লক্ষ্য ছিল লোয়ার ম্যানহাটনের যানজট কমানো এবং একই সাথে শহরের সিটির পরিবহন ব্যবস্থার জন্য নতুন আয়ের উৎস তৈরি করা। সাধারণত ব্যস্ত সময়ে পিক আওয়ারে প্রতি গাড়ির জন্য $9 টোল মাসুল ধার্য করা এবং এটি 60টা একটু আগে বললাম 60th স্ট্রিট কিংবা তার দক্ষিণ দিকে তার নিচের দিকে এটি চালু থাকে। নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের এই ফলাফল সিটি জুড়ে বাতাসের মান উন্নয়নের প্রায় 2 দশকের ধারাবাহিকতায় তুলে ধরে। সিটির বাতাসের মান পর্যবেক্ষণ ব্যবস্থায় মূলত ভাসমান সূক্ষ্ম কণা এবং ওজনের মাত্রা পরিমাপ করা, তবে গ্রিন হাউস গ্যাস নির্গমন এর অন্তর্ভুক্ত নয়। এই হচ্ছে সর্বশেষ এই প্রাইসিং এর যে তথ্যটি আমরা পেলাম। নিউ ইয়র্ক সিটি হলের তথ্য অনুযায়ী মেয়রের বিষয়ে এই তথ্যটি এসেছে, যদিও নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি আজ রবিবার থেকে 1 সপ্তাহের ছুটিতে গেছেন। মেয়রের কার্যালয় জানিয়েছে যে মামদানি ও তার পরিবার এই সপ্তাহটি আপস্টেট নিউ ইয়র্কের একটি জায়গায় কাটাবেন। ছুটিতে থাকাকালীন তিনি কোনো জনসমাবেশ বা অনুষ্ঠানে অংশ নেবেন না, তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নির্ধারিত খবরাখবর বা আপডেট পেতে থাকবেন। তিনি ও তার পরিবার ঠিক কোথায় অবস্থান করছেন আপস্টেটে সেই বিষয়ে মেয়র কিংবা তার কোনো প্রতিনিধি সুনির্দিষ্ট কোনো ঘোষণা কিংবা তথ্য প্রদান করেননি সংবাদ মাধ্যমের কাছে। মেয়র মামদানির অনুপস্থিতিতে নিউ ইয়র্ক সিটির প্রথম ডেপুটি মেয়র ডিন ফুলিহান দৈনন্দিন কার্যক্রম তদারক করবেন। সিটি হল জানিয়েছে 1 সপ্তাহ পর মামদানি কর্মস্থলে আবার ফিরে আসবেন। শেষ করছি নিউ ইয়র্কের আবহাওয়ার খবর দিয়ে। আজ রবিবার রাতে ভারী বৃষ্টি ও বন্যার বিষয়ে নিউ ইয়র্ক সিটি ও আশেপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আজ রবিবার রাতে নিউ ইয়র্ক সিটির 5টি বড় এলাকায় ভারী ও বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্ক সিটি আকস্মিক বন্যা মোকাবেলায় তাদের জরুরি পরিকল্পনা কার্যকর করেছে, ইতিমধ্যে এফেক্টিভ করেছে। আজ রবিবার রাত থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত সময়ের জন্য নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট একটি আবহাওয়া সতর্কতা জারি করেছে, কারণ এই সময় ভারী বৃষ্টিপাত ও বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে। আপনারা সাবধানে চলাফেরা করবেন যদি বাইরে যেতে হয়। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আমাদের সাথে আছেন এবং আজকে খুব মজার একটি বিষয় আলোচনা হবে যে কফি ভালো না চা ভালো। এটা আমরা তো সিলেটের লোকজন যারা চা ছাড়া সকালে আমাদের মানে দিনই শুরু হয় না, সো এই অবস্থায় কি ভালো এটা নিয়ে আলোচনা হবে। বাট নাজমুল হাসান, একটু আগে যেটা বলছিলেন আপনি যে আসলে আমি তো আমাদের সাউন্ড হচ্ছে, কারো সাউন্ড হচ্ছে। ওকে, সো আমরা এতদিন যেটা বলছিলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, মানে আমরা আসলে জীবনে তো অনেক লোকের সাথে আমাদের দেখা হয়েছে, সংস্রবে গিয়েছি, বাট অবলীলায় মিথ্যা কথা বলতে পারেন বা অবসত্য কথা বলেন এবং কোনো ধরনের বিব্রত হন না তিনি। তিনি যে এটা কি অবলীলায় একদম অসত্য কথা বলতে পারেন তিনি, এবং মনে হবে যে সত্যের মতো বলছেন এবং কখনো বিব্রত হন না। কিন্তু পরে এই যে এপির যে রিপোর্ট একটু আগে নাজমুল ভাই বললেন, রাইট, এটা যদি আপনার মতো একজন লোক বলতেন এবং কেউ বলতো যে আপনি সবগুলো মিথ্যা বলেছেন, তাহলে আপনি হয়তো এক মাস মানুষের সামনে আসতেন। আমি একটু ব্যাখ্যা দিই। এটি কিন্তু একতরফা ভাবে রিপোর্টটি করেনি, এটি বিভিন্ন প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন বক্তব্য তুলে ধরে আমি একতরফা বলতেছি না। আপনি উনি যে যখন ওই যে স্টেট অফ ইউনিয়ন ভাষণ দেন, এরপরে দেখবেন ফ্যাক্ট চেক হয়। উনি যখন কোনো ভাষণ দেন ফ্যাক্ট চেক হয়। ফ্যাক্ট চেকে আপনার দেখা যায় যে উনি হয়তো 10টা কথা বলে, এর মধ্যে 3টাই বা 5টা মিথ্যা বলেছেন এবং 5টা সত্য বলেছেন বা তথ্য ঠিক দেন নাই। এই এপির তো খবর, মানে এপির খবর, কিন্তু নাজমুল ভাই পড়লেন একদম সাহিত্যের কবিতার মতো, মানে এটা ভালো। এবং সেখানে দিলেন যে একজন অধ্যাপক, মানে আরেক অধ্যাপক এখানে আজকে ওনার সামনে তো আমি এটা বলতেও চাই না, বাট উইথ ডিউ রেসপেক্ট, কোন কলেজের এক অধ্যাপক, ইউনিভার্সিটির অধ্যাপক, ওনার কাছ থেকে নেতৃত্বের গুণাবলী ডোনাল্ড ট্রাম্পকে শিখতে হবে না, বুঝছেন? ডোনাল্ড ট্রাম্প তার মতোই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং মানে তিনি দায় নেবেন যে দায়টা তার উপর পড়ে। সীমান্ত খুলে দিয়েছেন, দেশকে বিশৃঙ্খল, দেশটাকে এই আমেরিকাকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে আপনার একটা লোক ক্ষমতায় আসছে। এটা মাত্র 58 মাসের ক্ষমতা, ইট নিডস টাইম। এর মধ্যে যুদ্ধ,
এবং এই যে ইরানের ব্যাপারে যেটা বলছে, ইরানের মতো একটা দুষ্ট রাষ্ট্রকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে নাই এতদিন। এটা তো খালি হুমকি দিয়ে, এটা দিয়ে না, কিন্তু আলোচনা করে, ইব্রাহিম স্যাংশন কিন্তু দিয়ে। ইব্রাহিম চৌধুরী উনি কি নিয়ন্ত্রণ করতে পারছেন ইরানকে? উনি তো এখন ইরানের সাথে যে কোনো মূল্যে একটা চুক্তি চাচ্ছেন। ইরানকে তো উনিও নিয়ন্ত্রণ করতে পারছেন যে না। কোনো মূল্যে না। ইরানের যে ক্ষতি হয়েছে, ইরান, আর শুনেন, এগুলো আমরা অনেকেই গোপন আশাবাদ ব্যক্ত করি, কিন্তু ইরানের যে ক্ষতি হয়েছে, ইরান আবার একটা রাষ্ট্র হিসাবে আগের মতো দাঁড়াতে অনেক সময় লাগবে। বাট এটাও আমি আনন্দের খবর বলতে চাই না। কিন্তু কেউ তো ইরানের সাথে কনফ্লিক্টে যান নাই এর আগে। সবাই খালি বিবৃতি দিচ্ছেন, আলোচনা করছেন, চাপ দিচ্ছেন। হি ইজ দ্য পার্সন যে কারেজেসলি এটা ফেস করছে। এখন এই ফেস করার কনসিকুয়েন্স আছে, আমেরিকাকে এটা মূল্য দিতে হইতেছে। তা এবং এটা আপনি তো এপি আর দুনিয়ার কোন জায়গায় পায় না। এক প্রফেসরে কইছে, উনি দায় নিলে কিনা, ওই আমাদের প্রফেসরটা শুনেন, বলতেন আমাদের যে এটা নেতৃত্বের গুণ না। মানে আমাদের ব্রাভো ব্রাভো। আর আপনি আরেক প্রেসিডেন্টের উদাহরণ দিলেন, আমেরিকার মধ্যে একজন লোয়েস্ট রেটেড প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে। So, এটা এটা খুব ভালো, নাজমুল ভাই। কিন্তু এই যে এপি ছাড়া অন্যান্য যে নিউজ মিডিয়া, আজকে যে পিটার কিং এর মতো কংগ্রেসম্যান, যাকে আমরা সবাই নিউ ইয়র্কে রেসপেক্ট করতাম, সে যে বললো যে ওকাসিও কার্টেজ মানে প্রেসিডেন্ট পদের জন্য কোনো অবস্থায় যোগ্য না, এইটাও তো একটা নিউজ। এইসব তাহেসাব মানে, আচ্ছা নাজমুল ভাই নাই ব্যস্ততার মধ্যে আড়াইয়া গেল। আপনি যে না লিখছেন না যে না 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 গবেষণা, না না, যে এখানে একটা কথা বলি, এখানে একটা কথা যে বলি, যে এখানে একটা কথা বলি। যে পিটার বলেন। কিং পিটার কিং কবে থেকে কোর্ট ওয়ার্ডি হইল কংগ্রেস সদস্য হিসাবে? উনি তো রিপাবলিকান পার্টিরও তেমন বড় কোনো নেতা না, উনি সাবেক একজন কংগ্রেসম্যান। উনি কবে ওকে এই কোর্ট ওয়ার্ডি হইল? তার ওকে আমি কথা সেটা তার বুঝতে কথা পারলাম না। কিছু যায় আসে না। সে ওকে নিজেই পতিত, উনি উনি নিজেই তো আমি পতিত আমি এটা লোক, মেনে নিতাম। হেরে আমি গেছেন, এটা নির্বাচনে তাহলে হেরেছেন। না না, তাহেসাব, তাই আমি একটু শেষ করি। ইব্রাহিম চৌধুরী যে কথাটা বলেছেন যে পিটার কিং কে কোট করেছেন, পিটার কিং এর জায়গায় যদি স্পিকার জনসন বলতেন ইয়েস ইট ইজ কোর্ট ওয়ার্দি, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে কোর্ট ওয়ার্দি, জেডি ভান্স বলেছেন অফকোর্স কোর্ট ওয়ার্দি, আমি মানতে আচ্ছা রাজি আছি। কিন্তু পিটার কিং হি আচ্ছা ওনার তেমন কোনো অ্যাচিভমেন্টও নাই এবং কিচ্ছু নাই, কংগ্রেসে। আচ্ছা উনি তো প্রাইমারিতে হেরে আপনার আউট হয়ে গেছেন, কোনো ইয়েতে আচ্ছা নাই, মানে ধারে আচ্ছা পাশে নাই। পিটার কিং কংগ্রেসে সার্ভ করেছেন, একজন রাজনৈতিক নেতা এবং মার্কিন তো কংগ্রেসের উনি একজন যা বললেন এটা কি কোট প্রভাবশালী করার সদস্য মতো? ছিলেন। ওনার কি আছে এখন এখন? এই উনার কোর্টটার যে জরুরি কোর্ট হয়ে গেল কোনে, মানে আবার না না এটা না না এখানে ইব্রাহিম চৌধুরী ভুল দিকে করছে। তাকাইতেছি। ইব্রাহিম কোনে চৌধুরী ভুল করছে একটা জিনিস, কোনে ইব্রাহিম চৌধুরী বুঝতে জি ভুল করতেছেন। এটি কিন্তু তাদের বিশ্লেষণ, প্রথম যে 5 মিনিট আমি পড়েছি সেটা তাদের বিশ্লেষণ, পরে সেই বিশ্লেষণের উপরে এটি যে ফাইন্ডিং, সেটার উপরে তারা একজন প্রফেসরের মতামত দিয়েছে। এই সেখানে প্রফেসরটা ইব্রাহিম কে? চৌধুরী, উনি পিটার আচ্ছা কিং তারা ওকে এর ভাই, ইব্রাহিম যে আপনি চৌধুরীকে বাদ দেন, চিনল, আপনার তারা কাছে যদি ইব্রাহিম চৌধুরীকে সব ইট চিনল। ইজ নিউজ অল ফেক। টার্গেটেড, ইট ইজ অল টার্গেটেড নিউজ। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এটা লিখতে হবে যে তিনি সত্য কথা বলেন না, তিনি এইটা করেন, তিনি এইটা করেন। এটা আর একটা গবেষণা পূর্ণ টার্গেটেড নিউজ। এই ওকে, নিউজটা এনিওয়ে, নিয়ে আমেরিকা আচ্ছা ঠিক আছে মুখোমুখি না। ঠিক আছে, টার্গেটেড নিউজ। আপনার আপনার কোনটা টার্গেটেড না, কোনটা ওই ফক্স খালি টার্গেটেড না, রাইট? আর তো কিছু নাই। না, আচ্ছা, আমাদের সিলেটের ভাষায় একটা কথা আছে জিয়া ভাই, যে বান্দা জাফি লাখ টাকার দাম, মানে সিলেটি ভাষায়। আর বাংলা ভাষায় কি বলে এটাকে আমার জানা নাই। সো ট্রাম্প সাহেব যেটা একটু আগে বললেন আপনি, যে আমরা যুদ্ধ করি নাই, মানে আমাদের একটা রিজার্ভ একটা যে ছিল, মানে সবাই ভয় পেত। ট্রাম্প সাহেব এইটাকে, এই বান্দা জাফিরে খুলিয়া দিয়া এখন তাই এমন অবস্থা করছে উনি, যে এটা এখন মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের কোনো পাওয়ার নাই, এরকম একটা অবস্থায় নিয়ে গেছে। এটা কি আমেরিকা আমি আর কি এই বদল বিষয়ে হয়ে তর্ক করবো গেছে? না, আমেরিকা কি শক্তিহীন হয়ে গেছে? এখনো সামরিক দিক থেকে, এখনো রাজনৈতিক দিক থেকে, এখনো আচ্ছা আচ্ছা সম্পদের ঠিক দিক আছে, থেকে আমেরিকা ইজ আমরা দ্য তো মোস্ট ট্রাম্প সাহেবের পাওয়ারফুল সমালোচনা করতেছি, আমরা তো সামরিক শক্তির করতেছি না। এনিওয়ে, আমি যাই জিয়া ভাইয়ের কাছে, মজার সাবজেক্ট আলোচনা করি। জিয়া ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আপনি সময় আপনি চা খাইতে খাইতে আপনার পেট পোষায় ফেলাইছেন। এখন জিয়া ভাই বলবো কফি ভালো, আমি শুনি জিয়া ভাইয়ের কথা। জি আচ্ছা জিয়া ভাই, কফি চা দুটোই আমরা সমানভাবে জনপ্রিয়, বাট আমেরিকানদের কাছে হয়তো কফি বেশি জনপ্রিয়। আমরা যারা বাংলাদেশি বা বিশেষ করে সিলেটের লোক, তাদের সকালবেলা তো চা না হলে মানে আর দিনই শুরু হয় না। সো এখন আমরা যদি বলি যে সায়েন্স কি বলে, চা ভালো না কফি ভালো, হোয়াট ইজ গুড, কোনটা আমরা গ্রহণ করব? আপনার কথা শুনতে পাচ্ছি না জিয়া ভাই। জিয়া ভাই শোনা যাচ্ছে না, শোনা যায়? জি এখন শোনা জি। যাচ্ছে। তো চা কফি দুটোই ভালো। দেখা গেছে স্টাডিতে, চা কফি যারা খান তাদের ডায়াবেটিস, স্ট্রোক এবং হার্ট ডিজিজ কম হয় দেন যারা খান না।
এটা নাম্বার ওয়ান। সো দুইটাই খেলে ভালো। এখন কোনটা বেশি ভালো কোনটা কম ভালো সেটা ডিপেন্ড করে কে খাচ্ছেন এবং তার প্রয়োজনীয়তাটা কি। সকালে ঘুম থেকে উঠে যারা অনেক শক্ত কাজ করতে চান, তাড়াতাড়ি উঠতে চান, ইমিডিয়েটলি ইনভলভ হতে চান, তাদের জন্য কফি বা ক্যাফিন বেটার। দুই গুণ বেশি ক্যাফিন থাকে কফিতে। তারা সকালে যদি 12টার মধ্যে 2 কাপ কফি খান, তো তাদের জন্য ওই জিনিসটা আছে। এবং কফিও অনেক স্টাডি আছে, দেখা গেছে যে ডিমেনশিয়া যাদের হয়, আলঝেইমার ডিজিজ বা ভুলে যাওয়াটা, তো স্টাডি যেটা হয়েছে সে স্টাডিগুলো আবার ঠিক ওইগুলো অবজারভেশনাল স্টাডি বলা হয়। এগুলো খুব সিরিয়াস স্টাডি না। সিরিয়াস স্টাডি মানে এক গ্রুপকে কফি দেবে আর গ্রুপকে দিবে না, তারপরে 20 বছর ফলো করবে, ওরকম না। অবজারভেশনাল স্টাডিতে দেখা গেছে সাজেস্টেড যে কফি খেলে ডিমেনশিয়া কমে, মানুষ ফরগেটফুলনেস বা ভুলে যাওয়াটা কমে। চার উপরে ওরকম কিছু অবজারভেশন হয় নাই, কিন্তু কফি খারাপ দিকটা হচ্ছে জিটারি করে, অ্যাংজাইটি বাড়ায়। যাদের ব্লাড প্রেশার বেশি তাদের ব্লাড প্রেশার বাড়ায়। আর পেটের মধ্যে যাদের রিফ্লাক্স হয়, যাদের হাইপার অ্যাসিডিটি হয়, কফি এটাকে বাড়ায়। তো এখন কফি ব্রেনের জন্য ভালো, কফি এনার্জি, কুইক এনার্জি দেয়। এই দুইটা কফির গুণ। কফি এই দুইটার জন্য কফি এহেড। আর তবে হ্যাঁ, কোন কফি, এই গুণাবলী যদি আমরা কফির মধ্যে কনসেন্ট্রেটেড দুধ বা চিনি দিয়ে খাই তাহলে কিন্তু এটা হবে না। আবার ডিক্যাফিনেটেড কফি খেলে ব্রেইনের লাভ হয় না। যত ব্রেইনের যে ইমপ্রুভমেন্ট অথবা যে ডিমেনশিয়া কমে সেগুলো কিন্তু ক্যাফিনেটেড কফি, ডিক্যাফিনেটেড কফি খেতে হবে না। সো এইটা গেল। এখন চায়ের কি লাভ? চা হচ্ছে মোর স্মুদার, স্লো স্টার্ট। চা তুমি সমস্ত দিন একটু একটু খেতে পারো। কফি 3 কাপের বেশি খেলে জিটারি হয়, ব্লাড প্রেশার বলে অ্যাংজাইটি হয়, কিন্তু এনার্জি থাকে। তো চাটা হচ্ছে একটা স্মুথ জিনিস। আর ঘুমে যদি কফি যদি কেউ দেরিতে খায় তাহলে ঘুমেরও ডিস্টার্ব হয়, চাতে যেটা হয় না। যদি এসব সাইড এফেক্ট কেউ না হয় তাহলে ফাইন। অনেকে কফি থেকে চাতে সুইচ করে জিটারনেসের জন্য, ঘুম হয় না এর জন্য। তো চার মধ্যে আবার ট্যানিক অ্যাসিড বলে একটা জিনিস আছে, ট্যানিন, ওইটা আবার ওই পেটের মানে রিফ্লাক্সটা বাড়ায়। সুতরাং এই ট্যানিনটা কখন বেশি এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। অনেকে বলে যদি চা গরম করতেই থাকো সমস্ত দিন, একটা বাটির মধ্যে দোকানে গরম করতে স্যার দিচ্ছে, তখন ওই ট্যানিক অ্যাসিডটা ওইটা আবার তোমার ওই পেটের যে সুদিং এফেক্ট ওইটাও নষ্ট করে দেয়। চাতেও দেখা গেছে যে গ্রিন টি ইজ বেটার, গ্রিন টি বেটার, এবং অলসো লিকার টি। এর মধ্যে আবার যদি আমরা চিনি বা দুধ বেশি দেই, একটু দুধ দেওয়া যেতে পারে, সুগারটা না দেওয়াই ভালো। তো ওই বেনিফিটগুলো আসছে ওই সব থেকে, যে পিওর কফি, পিওর টি উইদাউট এডিং এই যে হাই কনসেন্ট্রেটেড অফ মিল্ক অ্যান্ড সুগার। এখন দেখা গেছে যে কেউ যদি, যার যেটা দরকার, কেউ দরকার এনার্জি, অনেক ইব্রাহিম সকালে উঠে অনেক লেখালেখি করতে হবে, তার বুস্ট আপ দরকার, কফি ইব্রাহিমের জন্য ফাইন। আর কেউ যদি লোক কি আস্তে আস্তে কাজ করতে চায়, সমুদ্রে একটু একটু খাবে, ঘুমানো দরকার, অত হাইপার হওয়ার দরকার নাই, বা কোন হাই স্ট্রেসের কাজ নাই, তো তাদের জন্য টি। এবং টিতে ব্লাড প্রেশার যাদের বেশি আছে তাদের জন্য কফি ভালো না, তাদের জন্য চা বেটার। তো এইভাবে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার সবই কিন্তু দুটা খেলে কমে, তবে ওই পিওর ফর্মে খেতে হবে আর কি। তো কোনো প্রশ্ন আছে? জি, প্রশ্ন প্রশ্ন হচ্ছে, হইলো, একজন দর্শক প্রশ্ন করেছেন যে উনি যখন কফি আমার খান, প্রশ্ন, হ্যাঁ, ওয়েট আমি একটা আমার প্রশ্ন প্রশ্ন করি হইলো, দর্শকের। উনি প্রশ্ন করেছেন যে উনি কফি খেলে কিছুক্ষণ পরে যখন বাথরুমে পেশাব করতে যান, তখন পেশাব করতে গেলে মনে হয় যে একদম কফির যে স্মেল, এই স্মেল তার পেশাব দিয়ে আসতেছে আপনার একদম পুরা, বলেন যে বাথরুমে মনে হয় যে কফির স্মেলটাই আমি পাচ্ছি, অথচ চা খেলে আমার এটা হয় না। হোয়াট ইজ দ্য রিজন? এটা ঠিক ওনার কেন হচ্ছে, সবার তো এটা হয় না। তো যেহেতু ওনার হচ্ছে, তা ওনার প্রত্যেকের বডিটা ডিফারেন্ট ভাবে অ্যাবজর্ব করে যে কোনো জিনিস অ্যাবজর্ব। ইভেন এটাও বলা হয়েছে কফি এবং চা যদি খাওয়ার সময় খাও তাহলে কিন্তু আয়রন অ্যাবজর্পশন হয় না। তো এটা ইউজুয়ালি ডিউরিং ফুড এটা খাওয়া যাবে না। তো অনেকেরই ওনার যদি কফি খেলে কফির গন্ধ আসে, তার মানে ওনার বডি এটা মেটাবলাইজ করে না, এটা এক্সক্রিট করে দেয় যেভাবে আছে সেভাবে। তো ওনার এটা ক্ষতির কিছু না, বাট ওনার কিডনি চেক করা দরকার। তারপরে যদি দেখা যায় যে এভরিথিং ইজ নর্মাল, তাহলে মনে করতে হবে এটা ওনার
নর্মাল তোমার বডির মেকানিজম। Oh, আমার thank একটা you. প্রশ্ন আছে জিয়া ভাই, ওই যে চায়ের কথা যারা বলেন, এই যে 36 এভিনিউ আর 73rd স্ট্রিটে আগের দিন রাত্রি থেকে জাল হইতেছে দুধের উপর দুধ, এই চা খাওয়া শরীরের জন্য স্ট্রেট ফরওয়ার্ড ক্ষতিকর। এটা এবং তাও মানে তাও কনডেন্স মিল্ক। কন্ডেন্সমেন্ট, মানে এটা তো কোনো লাভের কোনো কারণই তো এখানে আমি দেখি না। জিয়া ভাই, এগুলো ব্যাপারে আপনার মন্তব্য, যে আপনি যদিও একটু করে টাচ করছেন, যে মানে 2 দিন 3 দিন থেকে হইতেছে, আমরা এটা নিয়ে আর 4-5 জনে ভাগ করে খাই, কই মানে আর একটা প্লাস্টিকের কাপ দেও, আমরা ভাগ করে খাই, যেগুলা মানে ওই আমাদের আশেপাশের লোকজনও আর বেশি বেশি এটা করেন। তবে এটা নিয়ে আহ, দেখা গেছে যে বাংলাদেশে একটা স্টাডি হয়েছিল যে তারা একটু একটু চা খায় কিছুক্ষণ পরে পরে, দেখ তাদের কোলেস্ট্রল অনেক বেশি, তাদের অনেক হার্ট অ্যাটাক হচ্ছে। কেন? যে ওই যে চায়ের সাথে আমাদের ঢাকা মেডিকেল কলেজে ক্যান্টিনে বলতো, স্যারকে একটু মেডিসিন দিয়ে দাও। মেডিসিন মানে সর আর ঘন দুধ দিত। যারা আমরা যারা মানে যারা লিডার, তাদেরকে বলতো যে একটু ভালো করে বানাও মালাই। তো ওইটা খেতে মজা, কিন্তু দেখা গেছে একটু 2 ঘন্টা পরে পরে সবাই খাচ্ছে, একটু খাচ্ছে, কিন্তু সমস্ত দিনে দেখা গেছে যে চা থেকে বেশি কনসেন্ট্রেটেড দুধ আর চিনি খাওয়া হয়ে গেছে। তো এই জন্য তুমি যেটা বললা, ওইটাই আমাদের ওয়ার্ন করতে হবে যে সমস্ত দিন চা জাল হচ্ছে, ওখান থেকে একসাথে অনেক কিছু এলাচি টেলাচি ঘন দুধ খাইতে খুব ভালো লাগে, কিন্তু হেলদি না। মাঝে জি, মাঝে খাইতে পারো, কিন্তু এভরিডে 2 ঘন্টা পরে পরে আড্ডার মধ্যে এটা খাওয়াটা সেফ না আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। খুব মজার আলোচনা, আমার মনে হয় যে অনেকেই পছন্দ করবেন এই আলোচনা। চা এবং কফি, চা বনাম এবং কফি। অনেকেই এই চা খাওয়া থেকে বিরত থাকবেন, এটা তবে আজকের আরেকটা আলোচনার পরে আমরা খেয়াল রাখবো। জি। আরেকটা জিনিস, ডিক্যাফেনেটেড কফি কিন্তু জিটারই করে না কফির মতো আরাম লাগে, কিন্তু ব্রেনের যে বেনিফিট সেটা কিন্তু ডিক্যাফেনেটেড হবে না, এটা ক্যাফিন থেকে হয়, এটা ফর শিওর। কিছু জিনিস আছে ক্লিয়ার, কিছু জিনিস আছে নট ক্লিয়ার, বাট অ্যাজাম্পশন আর কি। আরেকটা জিনিস, যে অনেক যে জিঞ্জার টি টি এইভাবে দোকানে পাওয়া যায় ফ্লেভার্ড, ওইগুলোর মধ্যে কিন্তু কফিন একদম থাকেই না। ওইগুলোর বেনিফিট, ওইগুলো হচ্ছে পেটের মধ্যে যাদের অসুবিধা তাদের জন্য, কিন্তু ওই বেনিফিট ক্যাফিন ইনডিউস যে ব্রেনের বেনিফিট, ওটা কিন্তু তারা ওইসবে পাবেন না আর কি। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর নাকিবুর রহমান, যাচ্ছে আপনার কাছে। প্রফেসর নাকিবুর রহমান, প্রথমেই জানতে চাই যে জেডি ভ্যান্স, যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট, তিনি আজকে একটি পলিটিকাতে একটি রিপোর্ট বেরিয়েছে, এবং এই রিপোর্টে তিনি বলা হয়েছে যে জেডি ভ্যান্স বলেছেন যে যে রিপাবলিকানদের আংশিক ব্যর্থতা, আমি ব্যর্থতার কারণেই যুক্তরাষ্ট্রের সমাজতন্ত্রের বা সোশ্যালিজমের উত্থান ঘটছে। এটা একটা মানে খুবই আমার কাছে মনে হচ্ছে খুব সেন্সিটিভ আলোচনা, যে মানে ওনার মুখ দিয়ে এই কথা বের হলো কেন? বিকজ উনি নিজে রিপাবলিকান। ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ খোকন ভাই এবং অন্যান্য যারা আছেন। জেডি ভ্যান্সের যদি আপনারা আপব্রিঙিং দেখেন, যে তিনি কিন্তু এখন ডেফিনেটলি সিলিকন ভ্যালিতে খুবই ওনাকে সবাই খুব আহ, পছন্দ করে। রিপাবলিকান পার্টির মধ্যে তিনি একটা ক্লাসের প্রতিনিধিত্ব করেন, যে ক্লাসটাকে টেক এবং ব্যবসায়ী গোষ্ঠী আহ, ধরে নেওয়া হয়। কিন্তু জেডি ভ্যান্সের জীবন কিন্তু খুব স্ট্রাগলিং ছিল। তিনি যদিও ওহায়োর সেনেটর ছিলেন, কিন্তু তিনি কিন্তু গড়ে উঠেছিলেন ওয়েস্ট ভার্জিনিয়ার একেবারে খুব একেবারে দরিদ্রতম অংশে, যেখানে তার ফ্যামিলির, তার বাবা মা সেপারেটেড ছিল এবং মা ওয়াজ এ ড্রাগ অ্যাবিউজার। এই ঘটনাগুলো নিয়ে তিনি কিন্তু বইও লিখেছেন, এবং তিনি যে একটা বই লিখেছিলেন 2016 সালের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন হওয়ার পরে, এটার নাম হলো হিলবিলি ইওলজি। মানে নিজেকে হিলবিলি হিসেবে তিনি বলেছেন যে হিলবিলি তো আমরা বুঝি যে যারা বেসিক্যালি একেবারে দরিদ্র সীমার নিচে বসবাস করে, হোয়াইট পপুলেশন, ওই মিসিসিপির আর এক পাশে। তো সেই হিলবিলি ইউলজিতেও কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্প কিভাবে নির্বাচিত হলেন এই মানে তখন তিনি ডোনাল্ড ট্রাম্পের একজন খুব কঠোর সমালোচনাকারী ছিলেন, এবং তিনি কনক্লুড করেছিলেন এই বলে, যে বইয়ের মধ্যে আপনারা যদি পড়েন, যদিও এটা নিয়ে একটা নেটফ্লিক্সের মুভিও হয়েছে, কিন্তু মুভিতে শুধুমাত্র
ড্রামাটিক জিনিসগুলো এসেছে, তার ফিলোসফিক্যাল কথাগুলো কিন্তু আসেনি। তিনি সেখানে বলেছিলেন যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প যারা সিস্টেমকে অপছন্দ করে, পলিটিক্সকে অপছন্দ করে, এই শ্রেণীকে অ্যাট্রাক্ট করতে পেরেছেন। এবং তিনি কিন্তু সেই, তার যদি বই পড়া যায় সেখানে কিন্তু এই মানে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের যে আইডিয়াটা, যে আইডিওলজিটা এবং যে ম্যান্ডেটের উপরে সেই একই সময় 2016 সালে বার্নি স্যান্ডার্স নির্বাচন করেছিলেন, তার কিন্তু কিঞ্চিত আমরা ইনক্লাইনেশন কিন্তু পাই সেই বইয়ের মধ্যে। সুতরাং যদিও জেডি ভ্যান্স এখন মানে কি বলা যায়, ক্যাপিটালিজমের একেবারে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তিনি আমেরিকার সোশ্যাল এলিট, তিনি কিন্তু তার সেই উপলব্ধি থেকেই বলছেন যে ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা আজকে কেন এত পপুলারিটি অর্জন করছে। এটার অনেকগুলো কারণ আছে। এর কারণ হলো যে অ্যাভারেজ আমেরিকান, আমি প্রিটি শিওর আমাদের ইব্রাহিম খোকন ভাই যতই ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করুক না কেন, উনি যখন নিউ জার্সিতে, যদিও নিউ জার্সিতে নিজের তেল ভরা যায় না, আরেকজন অ্যাটেন্ডেন্ট তেল ভরে দেয়, তখন কিন্তু ওনার যে ক্রেডিট কার্ড কিংবা টাকা দিয়ে উনি গ্যাস কিনেন, ওনার কিন্তু কষ্ট হয়, কারণ গ্যাসের দাম একেবারেই বাড়তির দিকে, কমার কোনো লক্ষণ নেই। এবং ডোনাল্ড ট্রাম্পের এটা কিন্তু একটা মুখ্য নির্বাচনী স্লোগান ছিল যে গ্যাসের দাম তিনি কমাবেন, দ্রব্যমূল্যের দাম কমাবেন। ইনফ্লেশন তো কমাতে পারেন নাই তিনি। এন্টাই ওয়ার একজন ক্যান্ডিডেট, তিনি বলেছেন যে ডেমোক্রেটরা আসলেই বাইডেন যুদ্ধ শুরু করেছে, তিনি যুদ্ধ থামাবেন। তিনি নতুন করে যুদ্ধ তো থামাতে পারেনি, বরং নতুন করে যুদ্ধ শুরু করেছেন। যে ইরানের সাথে সমস্ত ইন্টেলিজেন্স কমিউনিটি কনক্লুড করেছে যে ইরান দুষ্ট রাষ্ট্র হোক আর ভালো রাষ্ট্র হোক, আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির উপরে ইরানের কোনো মানে কোনো ধরনের থ্রেট কেউ কখনো বলেনি। এটা শুধুমাত্র নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে, নেতানিয়াহুর কাছে কোনো বিষয়ে ডোনাল্ড ট্রাম্প হয়তো ধরা আছেন, সেজন্য বাধ্য হয়ে তিনি এই যুদ্ধে গিয়েছেন। সো এই যে যুদ্ধের কারণে মানুষের যে অর্থনৈতিক দুরবস্থা, এটা যত বাড়বে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের মোমেন্টাম তত বেশি আমরা দেখব। সো ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের উত্থানের সবচেয়ে বড় যেই অনুঘটক, সেটা হলো যে অর্থনৈতিক ইনইকুয়ালিটি, যেটাকে বলা হয় যে প্রচুর আমেরিকান যারা চাকরির বাজারে ঢুকছে। 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অনেকেরই মনে আছে, কিন্তু এই জেন জি কিংবা জেনারেশন আলফা, তাদের কিন্তু 2008-এর ঘটনা মনে নেই। সেই সময় যেই ক্রাইসিসটা মানুষ ফেস করেছে, যে হাউজিং কস্ট বেড়ে গেছে, স্টুডেন্ট ডেট তারা শোধ করতে পারছে না, হেলথ কেয়ারের কস্ট বেড়ে যাচ্ছে, এবং মানে ধনীরা আরও ধনী হচ্ছে, দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছে। সো এই জায়গা থেকে ওয়েলথটা রিডিস্ট্রিবিউশন কিভাবে করা যায়, যে আসলে এটা খুবই সিকেনিং যে আমাদের আপনি যদি নিউ ইয়র্ক সিটির মতো সিটিতে দেখেন যে একদিকে ফ্যান্সি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে খেতে হলে আপনাকে 200-300 থেকে শুরু করে অলমোস্ট $5,000-6,000 পর্যন্ত পার পারসন পে করছে জাস্ট সিম্পল ডিনার খাওয়ার জন্য। অন দ্য আদার হ্যান্ড নিউ ইয়র্ক সিটিতে প্রচুর লোক খাবার পাচ্ছে না, তারা ট্র্যাশ ক্যান থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। সো এটা এই লেভেলের ইনইকুয়ালিটিটা অনেককেই পীড়া দেয়। হেলথ কেয়ার সিস্টেম নিউ ইয়র্কে আপনারা খুবই ফরচুনেট যে মোটামুটি একটা ভালো হেলথ কেয়ার সিস্টেম আছে, কিন্তু আউটসাইড নিউ ইয়র্ক, এবং এটাও কিন্তু কিছুটা ওই ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের একটা কন্ট্রিবিউশন, মানে যদিও পারফেক্টলি বার্নি স্যান্ডার্স যেই মেডিকেয়ার ফর অল ক্যাম্পেইন করছে সেটা পুরাপুরি ইমপ্লিমেন্টেড না, কিন্তু তারপরও আপনি যদি আমেরিকার অন্য 49টা স্টেট থেকে দেখেন, সম্ভবত ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্কের হেলথ কেয়ার সিস্টেমটা শুধুমাত্র স্টেট সাবসিডির জন্য সবচেয়ে বেটার। আমাদের নর্থ ক্যারোলাইনাতে আপনার যদি একটা ভালো চাকরি না থাকে, এবং ভালো চাকরি থাকলেও আমরা সরকারি চাকরি করি, তারপরও আমাদের যে পরিমাণ প্রতি মাসে মানে হেলথ কেয়ার ইন্স্যুরেন্সের জন্য প্রিমিয়াম দিতে হয়, সেই তুলনায় কিন্তু আমরা সার্ভিসটা পাই না। যাদের ইন্স্যুরেন্স নেই তাদের তো একেবারেই দুরবস্থা। আমি লুইজিয়ানাতে থাকতাম, সেটা তো একটা বড় রিপাবলিকান একটা স্টেট। আপনি বিশ্বাস করবেন না, ইউনিভার্সিটি হসপিটাল, যেটা সরকারি হসপিটাল, সেখানে আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে সেখানে যান,
মানে একেবারে মরে যাওয়ার মতো অবস্থা না হলে আপনাকে 24 ঘন্টার কাছাকাছি সময় ইমার্জেন্সি রুমে ওয়েট করতে হবে। একেবারে মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির চেয়েও খারাপ অবস্থা। সো এই জিনিসগুলো যখন মানুষ চোখের সামনে দেখছে, অন দ্য আদার হ্যান্ড আর একটা জায়গায় আপনার আহ, সম্পদের এত অপব্যবহার, অপচয়। সো এই জিনিসগুলো, হাউজিং কস্ট, আপনার বাসা ভাড়া দিতে পারছেন না, আপনি একেবারে পরিবারের 2জন সদস্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আপনি বেয়ারলি বাসা ভাড়া দিতে পারছেন, হাউজিং কস্ট বেড়ে যাচ্ছে। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু একটা জেনারেশনকে এই ওয়েলথ রিডিস্ট্রিবিউশনের দিকে উদ্বুদ্ধ করে। এবং এই সোশ্যালিজমের সাথে আমাদের ইব্রাহিম খোকন ভাইরা যেই সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছেন বাংলাদেশে যা সত্যাসৎ করে, ওইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মানে এই ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা কিন্তু রাশিয়ান সোশ্যালিস্ট না। এরা ক্যাপিটালিজমকেও এমব্রেস করে। এরা মনে করে না যে সব কিছুর মালিকানা রাষ্ট্রের হতে হবে। এদের বেসিক্যালি কয়েকটা জায়গাতে মূল প্রিন্সিপালটা সেটা হলো যে ইকোনমিক ইনইকুয়ালিটিটা কিভাবে কমানো যায়। তারা সেটা হলো যে যারা সুপার রিচ তাদেরকে বেশি, তাদের ট্যাক্স রেটটা বাড়িয়ে দেওয়া। তারপরে হেলথ কেয়ারটাকে মানে ব্যবসার পণ্য না বানানো, সবাইকে সবার জন্য হেলথ কেয়ার নিশ্চিত করা, হাউজিং, তারপরে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি। এবং আমরা দেখেছি নিউ ইয়র্কে আমদানি স্টেট সাবসিডাইজ যে গ্রোসারি স্টোর চালু করার পরিকল্পনা করছেন। সো এগুলো দিজ আর এক্সপেরিমেন্টস। সো আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যে সোশ্যাল ওয়েলফেয়ার রাষ্ট্রগুলো রয়েছে সেটা তো সোশ্যালিজম, মানে আপনার নর্থ কোরিয়ার সোশ্যালিজম না। সো এই দুটাকে আবার গুলিয়ে ফেললে পরে সবকিছুর মধ্যেই কমিউনিজমের গন্ধ খুঁজলে এটাও আর একটা প্রবলেম। সুতরাং এই জায়গা থেকে আমরা দেখছি যে ইট হ্যাজ অ্যান অ্যাপিল, ওয়েদার ইটস এ পারফেক্ট সলিউশন আর নট, টাইম উইল টেল। বাট আপনার আমাদের যেই অ্যাবসলিউট ক্যাপিটালিজম, যেটা ধনীকে একেবারেই ধনী করছে, গরিবদের একেবারে মানে সোসাইটি তাদের জি, ব্যাপারে কোনো দায়বদ্ধতাই নেই, কেয়ার করছে না, এই সোসাইটিটা আসলেও সাস্টেনেবল না। এবং উই আর সিইং ক্র্যাকস। এবং থ্যাংক ইউ এটার সো মাচ। মধ্যে আমরা দেখছি দুর্নীতি, আমরা এটার মধ্যে দেখছি যে এই সম্পদটাকে বাড়ানোর জন্য আননেসেসারি যুদ্ধ তৈরি করা। এই যুদ্ধটা খুব অল্প কিছু লোককে ধনী করে, বাকি সবাইকেই গরিব করে ফেলে। সো জি, এবং এই ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প এবং তার বন্ধু বান্ধবরা যে কত বিলিয়ন ডলার তৈরি করেছে ক্যাপিটাল মার্কেটে, মানে একটা করে যুদ্ধ বাঁধে, মার্কেট পড়ে যায়, আবার 2 দিন পরে একটা টুইট করা হয়, ফট করে মার্কেট অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সো এগুলোর পিছনে অনেক ইনসাইডার ট্রেডিং কিন্তু হচ্ছে। এবং এটা নিয়ে অনেক, বা ডোনাল্ড ট্রাম্প অফিস থেকে চলে যাওয়ার পরে আশা করি অনেক তদন্ত হবে। কিন্তু এই মুহূর্তে কেউ ইন্টারেস্টেড না, বিকজ ইটস এ ফিউচার এক্সারসাইজ, যে যদি কাউকে অপরাধী সাব্যস্তও করা হয় তাকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে দেবেন তার থ্যাংক ইউ। প্রেসিডেন্সিয়াল ক্ষমতার বলে। সো এই যে মানে অশ্লীল ইকোনমিক বৈষম্য, এটার কারণেই কিন্তু, এসবের কারণেই কিন্তু ইকোনমিক আনরেস্ট তৈরি হচ্ছে। এবং এই কারণেই ডেমোক্রেটিক সোশ্যালিজমটা সো ডিএসএ সো পপুলার। আপনাকে সময় একদম কমে গেছে, বাট 1 মিনিট একটু শুনতে চাই। আমি ইব্রাহিম ভাই আপনার কাছে আসছি যে হাকিম জাফরি ডেমোক্রেটিক পার্টির, হি ইজ দ্য লিডার অফ দ্য ডেমোক্রেটিক পার্টি, কংগ্রেসের মাইনরিটি লিডার। উনি বলেছেন যে ডিএসের যে আপনার প্রোগ্রাম বা ডিএসের যে তাদের যে কর্মসূচিকে তিনি আর এন্ডোর্স করবেন না, তিনি আর প্রত্যাখ্যান করবেন এই ধরনের, মানে তাদের যে বিভিন্ন বিশেষ করে আপনার ইউনিভার্সাল হেলথ কেয়ার। তো এইটা কি আপনি মনে করেন না যে ডেমোক্রেটদের মধ্যে যে বিভক্তিটা আরো প্রকট হচ্ছে? হুম, এবার বল। জি, প্রেসিডেন্ট রাকিব, আপনাকে জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ, করছিলাম। ডেফিনেটলি হাকিম জেফ্রিজের বিষয়টা আসলে খুব ইন্টারেস্টিং। মানে হাকিম জেফ্রিজ এখনো পেনসিলভেনিয়ার যিনি সেনেটর না, উনি নিউ ইয়র্কের ফেডারম্যান, কংগ্রেসম্যান। তার মতো ওই পর্যায়ে যাননি। কিন্তু বিষয়টা হলো যে আসলে কিন্তু আপনি যদি হাকিম জেফ্রিজের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, তিনি কিন্তু মানে হি শুড হ্যাভ বিন অ্যালাইন্ড উইথ প্রোগ্রেসিভ ডেমোক্রেটস। কিন্তু তিনি হাউসের স্পিকার হতে চান, এজন্য তিনি কিছু কারণ, মানে আপনি দেখেন যে হাকিম জেফ্রিজ কিন্তু তার যেই কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট সেখানে খুবই পপুলার, তাকে প্রাইমারি করার মতো অবস্থা নাই, এবং তিনি মানে তাকে চ্যালেঞ্জ করার মতো অবস্থা নাই। সো নিউ ইয়র্ক সিটির যেই তার যে বেজ, তার বেজের অধিকাংশই কিন্তু প্রোগ্রেসিভ ডেমোক্রেটস, এবং তিনিও প্রোগ্রেসিভ ডেমোক্রেট ছিলেন। এখন বিষয়টা হয়েছে যে তিনি এখন, আমাদের মনে আছে যে 2020-এ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে
স্পিকার কে হবে এটা নিয়ে কিন্তু মানে একটা পুরা তামসা সারা জাতি দেখেছে। রিপাবলিকান পার্টি ওয়াজ ডিভাইডেড। মাইক জনসনের স্পিকার নির্বাচিত হতে কিন্তু সময় লেগেছে। সো আমার যেটা ধারণা সেটা হলো যে হাকিম জেফরিজ সেই রকম ড্রামা অ্যাভয়েড করার জন্য তিনি পুরা পার্টি, কারণ এই আপনি যদি দেখেন যে এখনো পর্যন্ত মানে প্রোগ্রেসিভ ডেমোক্র্যাট এবং ডিএসএ মোটামুটি কিন্তু একচেটিয়াভাবে ভালো করছে প্রাইমারিগুলোতে। সো সেই তুলনায় এখন পর্যন্ত যে কজন ডেমোক্রেটিক সংসদ সদস্য, ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আছেন, মোস্ট প্রবাবলি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ডেমোক্রেটিক বলেন কিংবা প্রোগ্রেসিভ ডেমোক্রেট বলেন, এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। কিন্তু এর বাইরেও কিছু সেন্ট্রিস্ট ডেমোক্রেট, যেটা যাদেরকে আমরা ইস্টাবলিশমেন্ট ডেমোক্রেট বলি, তাদেরও কিন্তু একটা সে থাকবে। সুতরাং মানে হাকিম জেফরিজের ক্ষমতার প্রতি যে এই মোহ, গ্যাভেলটা তার হাতে আসাটা জরুরি। এজন্য তিনি একটু কম্প্রোমাইজ করবেন। এই একটা বিষয়ে তিনি প্রোগ্রেসিভদের সাথে একমত নন, তার মানে এই না যে তিনি বাকি 8টা বিষয়ে দ্বিমত করছেন। সুতরাং again, politics is not about one point, one issue. It is about multiple issues. At the end of the day, মানে লেসার ইভল কিংবা ইয়োর এনিমি ইজ মাই এনিমি, ওই কনসেপ্টের বেসিসে আপনি দেখেন যে কংগ্রেস ওম্যান হেইলি স্টিভেন্স কি পাওয়ারফুল ক্যাম্পেইন করেছিলেন আব্দুল আল সাইদের বিরুদ্ধে, কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর দিন থেকে কিন্তু তিনি এন্ডোর্স করেছেন আব্দুল আল সাইদকে, এবং নিজেদের মধ্যে যেই ছোটখাটো মানে অনৈক্য আছে সেগুলোর চেয়েও ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদেরকে পরাজিত করাটা অনেক বেশি জরুরি। এই কারণে কিন্তু একটা ইউনিটি ফর্ম হবে। সুতরাং এটা নিয়ে আমি এখন ওরিড না খুব বেশি। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম স্যার, এনি কমেন্ট? নো কমেন্ট, রাইট? আমার কমেন্টটা, আমার তো মানে সময় শেষ আপনার, কিন্তু আয়রনি অফ দ্য লিবারেল ইন্টেলেকচুয়ালস এই সেম জিনিস, মানে এই সেম জিনিসটি মানুষের এই প্রতিদিন যে জিনিসটাকে একটু নাড়া দিচ্ছে সেগুলো ধরেই ওনারা জিনিসটাকে উস্কে দিতে চান। ওই তেলের দাম, তারপরে শেষ করি, এই তেলের দাম বাড়ছে কেন, এইটা এখন ইব্রাহিম সবাই এইটাকে বলে আমি জিনিসটাকে কায়দা করব। এখন আমাদের এই যে লিবারেল ডেমোক্রেটদের, বুদ্ধিজীবীদের ওই গল্পটা একই, ওনাদের নেগেটিভটা একই। ধনী কেন ধনী হইলো এটা বললে কারা? যাদের নাই, হ্যাভ নট, এরা উস্কে যায়। কিন্তু আপনি সমাজতন্ত্র করবেন, পরিষ্কার সমাজতন্ত্রের ফিলোসফি পরীক্ষিত যেটা, সেখানে আসেন, সেটা যদি করতে পারেন করেন আপনি কিছুটা। কিন্তু আপনারা ওই যে লিবারেল ডেমোক্রেটদের বা ডিএস এর যে ধরেন সমকামী ইস্যু, গর্ভপাত ইস্যু, যে কোর ভ্যালুস গুলা আমেরিকান সোসাইটিকে ভিতর থেকে নাড়া দেয়, এইগুলা নিয়ে অন্যরাও কথা বলবেন না, আমাদের নকিব ভাইরকে এইসব ব্যাপারে কথা বলতে দিবেন না, কথা বলার জন্য পাওয়া যাবে না। এখন ওই যে যারা চাকরি পাইতেছে না, আপনার এই যে উনি নিউ ইয়র্কের উদাহরণ দিলেন, ক্যালিফোর্নিয়ার উদাহরণ দিলেন, যে ধনীর উপর ট্যাক্স বাড়াও, বাড়াইয়া তুমি হেলথ কেয়ার ফ্রি দাও, আর এই হেলথ কেয়ারের নামে আমরা লুটপাট করব। এই নিউ ইয়র্কে স্বাস্থ্য সেবার নামে যে পরিমাণ টাকা পয়সা লুটপাট হয়, আমার মনে হয় আমেরিকার অন্য খুব কম স্টেটেই হয়, এবং এটা আপনার আমার সবার জানা। এই সমস্ত লুটপাটের মধ্য দিয়ে আপনার বয়ান শুনছি আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে। আপনারা শুনতে ভালো লাগবে না, এখন না শুনেছি আপনার, এটা আপনার নতুন গান না, এটা পুরানো গান। হ্যাঁ, না এটাই ঘটনা। পুলিশ এই ঘটনা আমি জানি না, সবাই নাগরিকত্ব দিয়া দাও, মানে সীমান্ত খুলে দাও, আপনি তো আবার সেই পুরানো কথা, সেই খিচুড়ি খাওয়া, গরু খাওয়া করে দাও। যারা কষ্ট করে ইনভেস্ট করে, যারা 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করে সম্পদ উপার্জন করে, তাদের উপর ট্যাক্স বাড়াও। এইসব ছাড়া আর কি করবো? যারা স্টুডেন্ট লোনে পীড়িত, তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়, এবং তারা মনে করে যে আমার নাই তো ট্যাক্স বাড়াই আমি মনে ফ্রি পাইতেছি। এইটা নিয়ে রাজনীতি করা যায়, কিন্তু আমেরিকা এই বাংলাদেশের উপর গড়ে ওঠে নাই। আমেরিকা ওই সমাজতন্ত্রের প্র্যাকটিস করে গড়ে ওঠে নাই। এখানে প্রতিযোগিতার বাজারে, বাজার অর্থনীতির প্রতিযোগিতার অর্থনীতিতে আমেরিকা গড়ে ওঠে। ঠিক আছে, ঠিক আছে, এটা যে জানেন না, এটা ঠিক না, এটা উনি খুব ভালো করেই জানেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার যে সাবজেক্টে আমরা আলোচনা করলাম, সো ডেইলি কয় কাপ চা খাওয়া ভালো, মানে ইটস নট হার্মফুল, এনি আইডিয়া? উনি বোধহয় শুনতে পাচ্ছেন না আমাদের। আচ্ছা, এনিওয়ে, আমার জি ভাই আসছেন। হ্যাঁ জি ভাই, ডেইলি ম্যাক্সিমাম কত কাপ আর চা খেলে মানে ক্ষতি হবে না?
কফি সম্বন্ধে বলা আছে যে 2-3 কাপের বেশি না খাওয়া ভালো, কোনোটা এক্সট্রিম ভালো না। চাটা একটু বেশি খাওয়া যেতে পারে, স্লোলি সিপ করে করে আর কি, মানে তো এটাকে কোনো এক্স্যাক্টলি বলে না কত কাপ, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনোটাই বেশি খাওয়া ভালো না, কারণ কোনোটাই বেশি খাওয়া ভালো না। সে খাবার কোনো স্টাডি হয়নি, বাট এটা ইম্পর্টেন্ট আর কি, যে আমি ম্যাক্সিমাম হয়তো 3 কাপের বেশি খেতে বলবো না আর কি কফি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অনেক শুভেচ্ছা এবং Okay. কৃতজ্ঞতা আপনার প্রতি। থ্যাংক ইউ প্রফেসর নকিবুর রহমান, আপনাকেও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন। দর্শক, আজকে এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।